আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির আজকের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি মুনাওয়ার মইনুল। শুরুতেই সংবাদের প্রধান প্রধান শিরোনাম। শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত নেপাল, ভূমিকম্পের মাত্রা ছিল 7.8। ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশও এবং ভারতও। কনজারভেটিভ দল থেকেই ব্রিটেনে এশিয়ান বা কালো মানুষ প্রধানমন্ত্রী হবেন, আশা প্রকাশ করছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। টাওয়ার হ্যামলেটস বারায় লেবার দল থেকে মেয়র পদে মনোনয়ন পেলেন জন বিগস, লড়বেন বাতিল হওয়া নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরাও। বিশ্বকাপ ও পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের সাফল্য একদিন বাংলাদেশকে বিশ্বকাপ জেতাবে, আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী ব্যাটসম্যান ক্রেইগ ব্রেথওয়েটের শতকে প্রথম ইনিংসে ইংল্যান্ডের বড় সংগ্রহের ভালোই জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত নেপাল, মৃতের সংখ্যা ছড়িয়েছে 1400। এবার এভারেস্টের বেজ ক্যাম্পে মারা গেছে 18 জন। শনিবার বেলা 12টার কিছু আগে ভয়াবহ এই ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। এর উৎপত্তিস্থল ছিল দেশটির অন্যতম পর্যটন কেন্দ্র পোখরা থেকে 80 কিলোমিটার পূর্বে। যুক্তরাষ্ট্র ভিত্তিক ভূতাত্ত্বিক জরিপ সংস্থার সর্বশেষ তথ্যে রিখটার স্কেলের ভূমিকম্পের মাত্রা ছিল 7.8। ঘটনার পর জরুরি অবস্থা জারি করা হয়েছে নেপালে। শক্তিশালী এ কম্পনে কেঁপে ওঠে প্রতিবেশী দেশগুলোও। ভারতে এ পর্যন্ত 34 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। শনিবার নেপালের পর্যটন শহর পোখারা থেকে 80 কিলোমিটার পূর্বে লামজুংয়ে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 7.9। সংস্থাটি আরও জানায় ভূমিকম্পের গভীরতা ছিল 2 কিলোমিটার এলাকা জুড়ে। ভূমিকম্পে কাঠমান্ডু ও পোখারার বেশ কিছু সড়কে ফাটল দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কাঠমান্ডু সহ আশপাশের শহরগুলোর বেশ কয়েকটি ভবন। কাঠমান্ডুর ঐতিহ্যবাহী ধারাহারা টাওয়ার ধসে পড়েছে। এছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছে দেশটির একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর ত্রিভুবন। ভূমিকম্পের এ ঘটনায় নেপালকে সহায়তার আশ্বাস দিয়েছে ভারত ও পাকিস্তান। নেপালে আঘাত হানার পর ভূমিকম্পটি ছড়িয়ে পড়ে ভারতের দিল্লি, পশ্চিমবঙ্গ সহ দেশটির উত্তরাঞ্চলে। পাকিস্তানের লাহোর ও পাঞ্জাবের বেশ কয়েকটি শহরের পাশাপাশি ভূমিকম্পটি আঘাত হানে বাংলাদেশেও। দিল্লিতে তাৎক্ষণিকভাবে বন্ধ রাখার পর আবারও চালু করা হয়েছে মেট্রো সার্ভিস। আর ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য সিকিমে ভূমিধসের ঘটনা ঘটেছে। নেপাল ও ভারতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে 2011 সালে নেপাল সীমান্তের কাছেই ভারতের সিকিমে 6.8 মাত্রার ভূমিকম্পে মারা যায় 68 জন। নেপালের তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে 56,000 বর্গমাইলের বাংলাদেশও। দুদফায় কম্পনে আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে নেমে পড়েন রাস্তায়। ফাটল দেখা দেয় বেশ কিছু ভবনেও। আতঙ্ক ও হুড়োহুড়িতে হতাহতের ঘটনাও ঘটেছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। পাবনার জেলা শহরে ভূমিকম্প আতঙ্কে বিল্ডিং থেকে নামতে গিয়ে রোকেয়া খাতুন নামে এক স্কুল শিক্ষিকা মারা যান। জেলার ঈশ্বরদী ইপিজেডে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকটি কারখানার 2 শতাধিক শ্রমিক আহত হয়েছে। সাভারের উলাইলে আল মুসলিম গ্রুপের গার্মেন্টসে ভূমিকম্প আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছে আরও শতাধিক শ্রমিক। রাজশাহীতে 2 দফা ভূমিকম্পে নগরীর রাজারহাতা, বাটারমোড়, হেতেমখা, বোসপাড়া এলাকার পুরনো ও বহুতল অনেক ভবন হেলে পড়েছে। এছাড়া দেখা দিয়েছে ফাটল। সিরাজগঞ্জে ভূমিকম্পে পৌর মাছবাজার ও উল্লাপাড়া পৌর ভবনে ফাটল দেখা দিয়েছে। এছাড়া তাড়াতাড়ি করে নামতে গিয়ে উল্লাপাড়া গয়হাট্টা সালেহা বালিকা উচ্চ বিদ্যালয়ের 20 ছাত্রী আহত হয়। নারায়ণগঞ্জে 2টি গার্মেন্টসের বহুতল ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে 20 শ্রমিক আহত হয়েছে। ভূমিকম্পে ফেপে ওঠে নদী ও পুকুরের পানি।
খুলনায় ভূমিকম্পে দৌলতপুর মুর্তজা ম্যানশনের 5 তলা ও বড়বাজার এলাকায় 3 তলা ভবন হেলে পড়েছে। কুড়িগ্রামে ভূমিকম্পে ভুরুঙ্গামারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাটল দেখা দিয়েছে। ধসে গেছে একটি বিল্ডিংয়ের ছাদের একাংশ। নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবনে ফাটল দেখা দেয়। ময়মনসিংহের কালিকাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে ছাদ ধসে প্রধান শিক্ষক নজরুল ইসলাম সহ 10 শিক্ষার্থী আহত হয়েছে। এছাড়া কুষ্টিয়ার মিরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে 12 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। ভূমিকম্পে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা মদন মোহন একাডেমির 3 তলা নতুন ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ইপিজেডে বিভিন্ন কারখানা থেকে দ্রুত বের হতে গিয়ে আহত হয় কমপক্ষে 8 শ্রমিক। ভূমিকম্প আতঙ্কে গাজীপুরে ছুটি ঘোষণা করা হয় 20টি কারখানা। এছাড়া দিনাজপুর, গাংনী, কুমিল্লা, ফরিদপুর সহ সারা দেশে বিভিন্ন এলাকায় ভূমিকম্পে আতঙ্কিত হয়ে মানুষ অফিস আদালত ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। এবারে ব্রিটেনের নির্বাচনের খবর। ব্রিটেনে কনজারভেটিভ দল থেকেই একদিন কোনো এশিয়ান বা কালো মানুষ প্রধানমন্ত্রী হবেন বলে আশা প্রকাশ করছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। শনিবার সাউথ লন্ডনে এথনিক মাইনরিটির সুযোগ সুবিধা বৃদ্ধি প্রসঙ্গে দেয়া এক ভাষণে এ আশা পোষণ করেন। এ সময় তিনি 2020 সালের মধ্যে এথনিক মাইনরিটির জন্য আরও চাকুরি সৃষ্টি, বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি এবং পুলিশে বেশি সংখ্যক নিয়োগের পরিকল্পনার কথা জানান। ক্যামেরন আলো বলেন, তার দল 18% আসন যেখানে বর্তমান কনজারভেটিভ দলের এমপি অবসরে গেছেন সেখানে এথনিক মাইনরিটি থেকে প্রার্থী দেওয়া হয়েছে। আগামী 2020 সালের মধ্যে 20% আসনে এথনিক কমিউনিটি থেকে প্রার্থী দেওয়ার কথা জানান তিনি। At this election, there is actually one party fielding more black and ethnic minority candidates than any other political party, and I'm proud to say that is us, the Conservatives. And crucially, many of these are in seats that the party already holds. This is not some exercise in selecting people for seats which, however hard we fight, we're not going to win. In 18%, almost 1 in 5 of retirement seats, that's where a sitting Conservative MP is standing down, seats that we have, as it were, a very good chance of keeping, we have black, Asian or minority ethnic candidates. But I think we can go further. And so in the next election, 2020, I want that to reach 20% of those retirement seats. And why not? We are the first party to have a female Prime Minister. We were the party of the first Jewish Prime Minister. And I know one day we're going to be the party of the first black or Asian Prime Minister. It might even be someone right here in this room, and I look forward to that day in our country. গত বছর 22 মে অনুষ্ঠিত মেয়র নির্বাচন আদালতের নির্দেশে বাতিল হওয়ার পর আবারও নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে টাওয়ার হ্যামলেটস পাড়ায়। এখানে লেবার দল থেকে আবারও মনোনয়ন পেলেন জিএলএ মেম্বার জন বিগস। শনিবার দলের পক্ষ থেকে তার মনোনয়ন নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি বাতিল হওয়া নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে যারা ছিলেন তাদের মধ্যে সাংবাদিক রেজা আহমেদ ফয়সল চৌধুরী সোয়েব, ব্যবসায়ী মাওলানা আব্দুল কাদের এবং খোয়াজ আলী এবারও প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছেন। তবে সদ্য পদ হারানো লুৎফুর রহমানের কোনো প্রার্থী ঠিক করা হয়নি। উল্লেখ্য, গত বছর অনুষ্ঠিত নির্বাচনে ভোট কারচুপি সহ নানা অভিযোগে গত বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশে মেয়র পদ হারান লুৎফুর রহমান। এরপর আগামী 11 জুন নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। যানজট ও দুর্নীতিমুক্ত এবং পরিচ্ছন্ন রাজধানী গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীরা। শনিবার বাংলাদেশ প্রতিদিন আয়োজিত কেমন মেয়র চাই শিরোনামে এক গোলটেবিল আলোচনা সভায় তারা এ প্রতিশ্রুতি দেন। জনসম্পৃক্ততা ধরে রেখে উন্নত নগরী গড়ে তোলার জন্য মেয়র প্রার্থীদের প্রতি আহ্বান জানালেন নগরবিদরা। বিস্তারিত থাকছে রিপোর্টে। কেমন মেয়র হব শিরোনামে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত এই গোলটেবিল আলোচনায় উত্তর ও দক্ষিণ সব মেয়র প্রার্থী জনবান্ধব আদর্শ নগর হিসেবে ঢাকাকে গড়ে তোলার প্রত্যয় জানান। দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন চাই, এটা কেন হচ্ছে? উত্তরের মেয়র প্রার্থী আনিসুল হক, তাবিদ আওয়াল, জুনায়েদ সাকি, আব্দুল্লাহ আল কাফি বলেন, যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরীর স্বপ্ন দেখেন তারা। ডিসিসির পরিক্রমার মধ্যে, এই সমঝোতার মধ্যে একজন ভালো
এক্সপেরিয়েন্স, যে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য কাজ করেছে সারা জীবন। আমি ইনডাইরেক্টলি কিন্তু আমার কথাই বলছি ভাই। তো তার এই এক্সপেরিয়েন্স আমার মনে হয় একটি বাড়তি সুবিধে। বাসের সংখ্যাগুলি বাড়াতে হবে এবং ওই সংখ্যার ভিতরে মান করতে হবে, সবাই যেন একই মানের একই সেবা ব্যবহার করতে পারে। এখানে প্রতিবন্ধীরা থাকবেন, আমাদের নারী বন্ধুরা থাকবেন। ঢাকা শহরকে বিজনেস কিংবা উৎপাদনের একটা কেন্দ্রে পরিণত করতে চাই, কিন্তু কারখানাগুলোকে যত ঢাকা থেকে দ্রুত যত বেরিয়ে যায় সেই চেষ্টাই আমাদের করতে হবে। যেগুলি আইনের মধ্যে দিয়ে আমার উপর ন্যস্ত, সেগুলিকে সর্বোচ্চভাবে বাস্তবায়ন করার অঙ্গীকার আমি করেছি। দক্ষিণের মেয়র প্রার্থী সাইদ খোকন বলেন, মেয়র নির্বাচিত হলে তার প্রধান দায়িত্বই হবে নগর ভবনকে দুর্নীতিমুক্ত করা। নির্বাচিত হলে প্রথমেই একটা সমন্বিত কর্তৃপক্ষ সৃষ্টি করার চেষ্টা করব, তাৎক্ষণিকভাবে কাজ শুরু করবে এবং ধীরে ধীরে আমরা এই কর্তৃপক্ষকে নগর সরকারের রূপ দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে। মেয়র নির্বাচিত হওয়ার পর আমলা বোর্ডে না যাওয়ার অনুরোধ জানান নগরবিদরা। আপনি যে জনপ্রতিনিধি, জনসম্পৃক্ত কাজ করবেন, এখানে নির্বাচিত আমলা হয়ে গেলেই কিন্তু সমস্যা আছে, তখন অন্য অনির্বাচিত আমলারা কিন্তু আপনার উপর চড়া বসবে। তবে এই আলোচনায় উপস্থিত ছিলেন না উত্তরের মেয়র প্রার্থী মাহিবী চৌধুরী এবং দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। সরকার জনগণ অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে দুদিনব্যাপী বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইলিট 2015 এর প্রথম দিনের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার পূর্ব লন্ডনের রিচ মিক্সে পুনম প্রিয়ম এবং শেলির সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি শামীম আজাদ। অনুষ্ঠানমালায় ছিল মঞ্চনাটক, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেশের গান। অনুষ্ঠানে ব্রিটেনে বাংলাদেশ হাই কমিশনের প্রতিনিধি সহ লেখক, সাহিত্যিক, সাংবাদিক এবং কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রবিবার অনুষ্ঠানের দ্বিতীয় দিনে থাকবে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য পরিবেশনা, আলোচনা ও গান সহ বিভিন্ন পরিবেশনা। দর্শক দেখছিলেন বাংলা টিভি সংবাদ, যাচ্ছে বিরতিতে। ফিরে এসে থাকছে বিশ্বকাপ ও পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের সাফল্য একদিন বাংলাদেশকে বিশ্বকাপ জেতাবে, আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং উদ্বোধনী ব্যাটসম্যান ক্রেগ ব্রেথওয়েটের শতকে প্রথম ইনিংসে ইংল্যান্ডের বড় সংগ্রহের ভালোই জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। বিরতির পর আবারও স্বাগত বাংলা টিভি সংবাদে। সঙ্গে রয়েছি আমি মুনাওয়ার মইনুল। বিশ্বকাপ ও পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের সাফল্যের জন্য বাংলাদেশ দল প্রায় 7.5 কোটি টাকা অর্থ পুরস্কার পেয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন 2 কোটি টাকা। ক্রিকেটারদের এমন সাফল্য একদিন বাংলাদেশকে বিশ্বকাপ জেতাবে বিশ্বাস করেন প্রধানমন্ত্রী। গণভবনে শেখ হাসিনার আমন্ত্রণে মধ্যাহ্নভোজ সারেন ক্রিকেটাররা। বিস্তারিত থাকছে রিপোর্টে। বিশ্বকাপ ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে পৌঁছানো এবং পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজ জেতায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আমন্ত্রণে গণভবনে আসেন জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। অনুষ্ঠানের শুরুতেই টাইগার অধিনায়ক খেলোয়াড়দের সার্বক্ষণিক খোঁজ খবর নেয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। আগামী দিনে জাতিকে আরো ভালো ফলাফল উপহার দেওয়ারও প্রতিশ্রুতি দেন মাশরাফি বিন মুর্তজা। আশা করি আমরা সামনে এই বছরে অনেক খেলা আছে এবং আমাদের বিশ্বাস যে আমরা এইভাবে যদি খেলতে পারি ইনশাআল্লাহ এই বছর আরো যে খেলা আছে সেগুলো ভালো করব। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বকাপে টাইগাররা অবাক করার মতো খেলা উপহার দিয়েছে। দেশের জন্য সবাই আন্তরিকতা নিয়ে খেলেছে বলে উল্লেখ করেন তিনি। আন্তরিকতাটাই কিন্তু সবথেকে বড় কথা এবং যে কোনো অবস্থায় নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস রাখতে হবে। অন্যরা পারলে আমরা পারবো না কেন, এই চিন্তাটা সবসময় মনের মধ্যে থাকতে হবে। আমাদের দেশে যুব সমাজকে খেলাধুলার দিকে আরো বেশি আগ্রহী করা দরকার। একেবারে স্কুল পর্যায় থেকে কিছু প্লেয়ার আমাদের বোধহয় একদম আলাদাভাবে সিলেক্ট করা দরকার। যারা সিলেকশন কমিটি এবং যারা সিলেক্ট করে তাদেরকে আমি অনুরোধ করবো যে বিষয়গুলি দেখা এবং এই 3 ভাগে আমাদের অন্তত কিছু প্লেয়ারকে সিলেক্ট করে, বিশেষ করে যারা ব্যাটিং করবে তাদের জন্য দরকার। খেলাধুলাকে বিশ্বমানে পৌঁছাতে নিজের ইচ্ছার কথাও জানান তিনি। এ সময় খেলার মান বাড়াতে তার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা প্রত্যেকটা উপজেলায়
মিনি স্টেডিয়াম করে দিচ্ছি। কক্সবাজার আর একটা বড় স্টেডিয়াম করার আমার প্ল্যান আছে। পদ্মা ব্রিজ হওয়ার পরে পদ্মার ওই অঞ্চলে, এই জন্য পদ্মা পাড়েও আমরা একটা ভালো স্টেডিয়াম করব। ওখানে আমরা অলিম্পিক ভিলেজ করব। আমি থাকতে থাকতে একটা কল্যাণ ট্রাস্ট ফান্ড করে দেবো এবং সেখানে ভালো একটা অ্যামাউন্ট আমরা রেখে যাব ফিক্সড ডিপোজিটে, যে ওটার থেকে আমাদের যারা প্লেয়ার সেটা সব ধরনের খেলাধুলার সাথে জড়িত সকলের জন্যই একটা ট্রাস্ট ফান্ড করবার আমার একটা প্ল্যান আছে। 7টা ডিভিশনে 7টা বিকেএসপি করে দেবো। বিশ্বকাপ ক্রিকেটে কোয়ার্টার ফাইনাল এবং পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে ও টি-20 সিরিজ জেতায় বাংলাদেশ দলকে 1 কোটি করে মোট 2 কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আর ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে খেলোয়াড়দের গাড়ি বাড়ি দেওয়ারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে শনিবার সকাল 9টায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে সম্পন্ন হয়েছে। নগরীর ধোপাদিঘির পারে বিনোদনী নগর মাতৃসদন কেন্দ্রে একজন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসনিক পরিচালক ডক্টর এহতেশামুল হক চৌধুরী দুলাল। এবার সিটি কর্পোরেশনের 27 ওয়ার্ডে 210 স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে মোট 330 স্বেচ্ছাসেবী ও ক্যাম্পেইনের কাজ করছেন। 6 মাস থেকে 11 মাস বয়সীদের নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং 12 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব রেজা ই রাফিন সরকার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর সুধাময় মজুমদার, DMCH&IO ডক্টর নবজ্যোতি দে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার SMO ডাক্তার মাকসুদুল আমিন সহ আরও অনেকে। শুক্রবার পূর্ব লন্ডনের নিউ রোডের সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হল গ্রেটার চিটাগাং অ্যাসোসিয়েশন ইউকের বিশেষ সভা। এতে সর্বসম্মতিক্রমে আগামী 20 মে সংগঠনের সদস্যপদ গ্রহণের শেষ তারিখ, 7 জুন নির্বাচনে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণের শেষ তারিখ এবং 14 জুন অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও 2 বছরের কার্যকরী কমিটি ও উপদেষ্টা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ব্যারিস্টার মনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সংগঠনের সচিব শওকত মাহমুদ টিপুর পরিচালনায় আয়োজিত সভায় আলোচনায় অংশ নেন সংগঠনের কোঅর্ডিনেটর, বার্কিং কাউন্সিলের কাউন্সিলর ফিরোজ গনি, ট্রেজারার মীর রাশেদ আহমেদ, প্রবীণ কমিউনিটি নেতা ও মুক্তিযোদ্ধা সংগঠক শামসুল আলম চৌধুরী, বিমানের সাবেক কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ আলী সহ আরও অনেকে। সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের 2005 ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে বৃহস্পতিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইকবাল ফেরদৌসের পরিচালনায় অনুষ্ঠানে দীর্ঘ 13 বছর পর সুদূর এই প্রবাসে কলেজের শিক্ষার্থীরা আবারও মিলিত হয়ে আবেগ আপ্লুত ও উচ্ছ্বসিত হয়ে ওঠেন। এতে বক্তব্য রাখেন জালালউদ্দিন রনি, আব্দুল কাইয়ুম, হাবিবুল ফরহাদ, আফজাল আদনান, মোহাম্মদ হামিদ সহ আরও অনেকে। বক্তারা মদনমোহন কলেজ সহ সিলেটের শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়েলসের রাজধানী কার্ডিফে চ্যারিটি অর্গানাইজেশন বাংলাদেশ ইউকে এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের ওয়েলস প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ভিক্টোরিয়া হলের পরিচালনায় এতে বাংলাদেশের প্রেক্ষাপটে ফাউন্ডেশনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, কার্ডিফের ডেপুটি লর্ড মেয়র আলী আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন ট্রাস্টি মাইক হগ, আনা মিয়া, দ্য কমনওয়েলথ এনভায়রনমেন্টাল ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম CIPর চেয়ারম্যান মাইকেল সিপিট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফের সাধারণ সম্পাদক হারুন তালুকদার, মজিদ মিয়া সহ আরও অনেকে। সভায় জানানো হয়, বাংলাদেশ ইউকে এনভায়রনমেন্টাল ফাউন্ডেশন, দ্য কমনওয়েলথ এনভায়রনমেন্টাল ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম CIPর সাথে যৌথভাবে বাংলাদেশে সোলার এনার্জি, বিশুদ্ধ পানি সরবরাহ, রিসাইক্লিং এবং স্যানিটেশন বিষয়ে কাজ করবে। স্থানীয় উন্নয়নের মাধ্যমেই জাতীয় উন্নয়নের সূচনা হয়। বর্তমান সরকার সেই ধারাবাহিকতায় সারা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি যুক্তরাজ্যের উদ্যোগে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সম্বর্ধনা সভায় সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান আমন একথা বলেন। সংগঠনের সভাপতি জাহাঙ্গীর খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাসুদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশেক আহমেদ আশুক, শাহাবুদ্দিন চঞ্চল, মুহিবুর রহমান,
রৌফুল ইসলাম, দেলোয়ার হোসেন, আব্দুল কাদের চৌধুরী মুরাদ সহ আরও অনেকে। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সভার আয়োজন করেছে জেদ্দা মহানগর যুবদল। আমাদের সৌদি আরব প্রতিনিধি এমদাদুল হক জানান, বাহারউদ্দিন বাদলের সভাপতিত্বে এবং হুমায়ুন কবির ও ওবায়দুল্লাহের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর যুবদলের প্রধান উপদেষ্টা আব্দুল জলিল। সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ ইয়াসিন, নুরুল হুদা কারি, সাইফুল ইসলাম, হানিস সরকার, উজ্জ্বল সহ আরও অনেকে। সভায় বেগম খালেদা জিয়ার উপর হামলার তীব্র নিন্দা জানানো হয়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেয় শত শত পর্যটককে সরিয়ে নেওয়া হয় শনিবার। বিবিসি বলছে, দ্য ন্যাশনাল পার্ক সার্ভিস জানিয়েছে তারা স্ট্যাচু অব লিবার্টি উড়িয়ে দেবে বলে হুমকি পেয়েছেন। এই হুমকি পাওয়ার পরপরই লিবার্টি দ্বীপ খালি করে সেখানে কেন্দ্রীয় পুলিশ অবস্থান নেয়। একটি শিকারী কুকুর স্ট্যাচু অব লিবার্টির বেসমেন্টের কাছে একটি লকারে সন্দেহজনক বস্তুর সন্ধান পান, কিন্তু সেটি কোনো বোমা ছিল না। এরপর বিকেলের দিকে ওই এলাকাকে নিরাপদ ঘোষণা করা হয়। শহরটির দমকল বিভাগ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় দুপুর 12:57 তাদেরকে সন্দেহজনক একটি বাক্স পরীক্ষা করার জন্য ডাকা হয়। 1886 সালে দুই দেশের মধ্যে বন্ধুত্বের স্মারক হিসাবে স্ট্যাচুটি যুক্তরাষ্ট্রকে উপহার দিয়েছিল ফ্রান্স। এবারে খেলার খবর। প্রথম ইনিংসে ইংল্যান্ডের বড় সংগ্রহের জবাব ভালোই দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এক্ষেত্রে বড় ভূমিকা অসাধারণ এক শতক করা উদ্বোধনী ব্যাটসম্যান ক্রেইগ ব্র্যাথওয়েটের। গ্রেনাডায় সিরিজের দ্বিতীয় টেস্টে শুক্রবার চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে 2 উইকেটে 202 রান করে ওয়েস্ট ইন্ডিজ। 230 বলে 11টি চারে 101 রান করে উইকেট আছেন ব্র্যাথওয়েট। তার সঙ্গী প্রথম ইনিংসে শতক করা স্যামুয়েল রান 22। প্রথম ইনিংসে 299 রান করা ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি। 165 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে 3 রান তুলতেই ডেভন স্মিথের উইকেট হারায় স্বাগতিকরা। ড্রায়ডেন ব্র্যাভোর সঙ্গে দ্বিতীয় উইকেটে 142 রানের জুটি গড়ে দলকে বিপদে পড়তে দেননি ব্র্যাথওয়েট। ব্র্যাভো আউট হওয়ার পর কেরিয়ারের চতুর্থ শতক করা ব্র্যাথওয়েট তৃতীয় উইকেট জুটিতে স্যামুয়েলের সঙ্গে গড়েন অবিচ্ছিন্ন 57 রানের জুটি। এর আগে প্রথম ইনিংসে অল আউট হওয়ার আগে 464 রান করে ইংল্যান্ড। আবহাওয়া। রবিবার ইংল্যান্ড এবং ওয়েলসের আকাশ মেঘলা থাকবে। স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডের আকাশও আংশিক মেঘলা থাকবে। এবারে জানিয়ে দিচ্ছি ব্রিটেনের প্রধান কয়েকটি শহরের রবিবারের সম্ভাব্য তাপমাত্রা। শেষ হলো সংবাদের আজকের আয়োজন, তবে শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত নেপাল। ভূমিকম্পের মাত্রা ছিল 7.8। ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ ও ভারতও। কনজারভেটিভ দল থেকেই ব্রিটেনে এশিয়ান বা কালো মানুষ প্রধানমন্ত্রী হবেন, আশা প্রকাশ করছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। টাওয়ার হ্যামলেটস পাড়ায় লেবার দল থেকে মেয়র পদে মনোনয়ন পেলেন জন বিগস। লড়বেন বাতিল হওয়া নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীরাও। বিশ্বকাপ ও পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের সাফল্যে একদিন বাংলাদেশকে বিশ্বকাপ জেতাবে, আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং উদ্বোধনী ব্যাটসম্যান ক্রেইগ ব্র্যাথওয়েটের শতকে প্রথম ইনিংসে ইংল্যান্ডের বড় সংগ্রহের ভালোই জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।
সুপ্রিয় দর্শক, বাংলা টিভির পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।